নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের লেকচার যেটি হবে সেটি হবে টাইপ অফ ফোর্সেস। আর আমরা তিনটে স্পেশাল ফোর্স, যেমন হচ্ছে একটা ফ্রিকশন, গ্র্যাভিটেশন অ্যান্ড বায়ান্সি, এই তিনটে জিনিসকে আমরা একটু ডিটেলে পড়বো। আর তাছাড়াও যে ফোর্সগুলো আছে, মেন চারটে যে মূল ফান্ডামেন্টাল ফোর্স, সেগুলোকে আমরা একবার দেখব। তো হোয়াট আর দি ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার? নেচারে মূলত চার প্রকারেরই ফান্ডামেন্টাল ফোর্স, বাকি সব ফোর্সগুলো কি হয়, ওদেরই কোনো না কোনোভাবে ক্যাটাগরির মধ্যে, এই চারটে ক্যাটাগরির মধ্যে ফেলা যেতে পারে। ঠিক আছে, ফার্স্ট ইজ গ্র্যাভিটেশন ফোর্স। গ্র্যাভিটেশন ফোর্সটা কি? যে অবজেক্টের মাস বা ভরের দরুন যে ফোর্স ওর মধ্যে জেনারেট হয়, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স। এটা কি? এটা একটি লং রেঞ্জ ফোর্স। তার মানে ইনফাইনাইট দূর অব্দি, যতদূর আমরা ইমাজিন করতে হবে ততদূর কি হবে, কোনো মাস থাকলে তার ইনফ্লুয়েন্স হবে। অবভিয়াসলি ইনফিনিটিতে গিয়ে কি হবে, এটা জিরো হবে। ঠিক আছে, আর একটা সাফিসিয়েন্ট দূরের পরে কি হবে, ওটার ভ্যালু এতটাই কমে যাবে যে সেটা পারসেপ্টেবল হবে না, বাট স্টিল এর রেঞ্জ লং। ওকে, অ্যান্ড দ্য থিং টু রিমেম্বার ইজ ইট ইজ দি উইকেস্ট ফোর্স অফ দি অল। সব থেকে দুর্বল ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স। অনলি পারসেপ্টেবল অ্যাট কসমিক স্কেল। তা বলতে পারে যে সূর্য, পৃথিবী, এগুলোর গ্র্যাভিটেশন কি করে আমরা তাহলে অনুভব করছি যদি এটা উইক হয়ে থাকে? কারণ এদের মাসটা ম্যাসিভ। ঠিক আছে, ম্যাসিভ মাসের জন্য ওইটা পারসেপ্টিবল হয়। আদারওয়াইজ গ্র্যাভিটেশন ফোর্স ইজ দি উইকেস্ট ফোর্স অফ অল দি ফান্ডামেন্টাল ফোর্স। তারপরে আসে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ স্ট্রঙ্গার দেন গ্র্যাভিটেশন অ্যান্ড উইকার ফোর্স, বাট ইট ইজ weaker compared to strong force or nuclear force. Okay, electromagnetic force is also a long range force. It is also a long range force. And also remember that gravitational force is always attractive. Electromagnetic force can be attractive, can be repulsive. Strong nuclear force, it is the strongest of all the force, very very short range, only applicable to this dimension 10 to the power minus 15. তার মানে এটা কি হচ্ছে, একমাত্র নিউক্লিয়ার রেঞ্জে অ্যাপ্লিকেবল। তার মানে নিউক্লিয়াসের মধ্যেই এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে ফোর্স, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার। এর নিউক্লিয়াসের ভিতরে যে ফোর্সটা হবে, দ্যাট ইজ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর সিম্পলি আমরা সরলভাবে বললে স্ট্রং ফোর্স। ইট বাইন্ডস দি পার্টিকলস অফ নিউক্লিয়াস। তার মানে প্রোটন নিউট্রন, ভেবে দেখুন, প্রোটন প্রোটন ইজ পজিটিভ, তাহলে একটা প্রোটন আর একটা প্রোটনকে রিপিল করার কথা, কিন্তু রিপিল করছে না, সঙ্গে রয়েছে। তার মানে ওই যে প্রোটন আর প্রোটনের মধ্যে যে ফোর্সটা রয়েছে, বাইন্ডিং ফোর্স, দ্যাট ইজ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আনাদার ইজ উইক নিউক্লিয়ার ফোর্স। দিস ইজ স্ট্রঙ্গার দেন গ্র্যাভিটি, বাট ইট ইজ শর্ট রেঞ্জ ফোর্স। এটাও শর্ট রেঞ্জ ফোর্স, আর এটা নর্মালি কোথায় দেখা যায়, বিটা ডিকে, রেডিও অ্যাক্টিভিটি, এই ধরনের ফেনোমেনার ক্ষেত্রে উইক ফোর্সকে দেখা যায়। ওকে, আচ্ছা, আমরা আশেপাশে যতগুলো ফোর্স দেখি সেটার কোনো না কোনো কারণভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের এক্সপ্লেনেশন, যেমন ফ্রিকশন, এগুলো কি হয়, এগুলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এবার ক্লাস 9-10-এর যে এনসিআরটি গুলো আছে, ওগুলোতে দেখবেন ওগুলোকে কন্ট্যাক্ট, নন কন্ট্যাক্ট এভাবে ডিফাইন করেছে। কিন্তু আপনারা যদি ব্রডলি দেখি, তাহলে ফিজিক্সের চারটেই ফোর্সের কথা আমরা বলি ইউনিভার্সে, সেটা গ্র্যাভিটেশন, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড উইক ফোর্স। ওকে ওকে, তো ফ্রিকশনটা কি? ফ্রিকশন দুটো সারফেসের মধ্যে কাজ করে। এর কাজ কি? দুটো সারফেস যদি থাকে, ধরুন এটা একটা সারফেস, এটা একটা অবজেক্ট, তার একটা সারফেস, আর একটা নিচে একটা অবজেক্ট বানালাম, তার একটা সারফেস। Whenever there is a relative motion between these two surfaces, whenever there is a relative motion between these two objects, friction will act, and friction will always act in the opposite direction to the motion. তাহলে মোশনটা যেদিকে হবে তার অপোজিটে ফ্রিকশন কাজ করবে। মনে থাকলো? ফ্রিকশন ভেলোসিটি এইদিকে, তাহলে ফ্রিকশন কি হবে, তার উল্টো দিকে এদিকে কাজ করবে। কোথায় কাজ করবে? বিটুইন দি কন্ট্যাক্ট সারফেস, কন্ট্যাক্ট সারফেসের মাঝে কাজ করবে। ওকে ওকে, acts between two surface, hence it is contact force. কন্ট্যাক্টে না থাকলে, অবজেক্টের কন্ট্যাক্টে না থাকলে এটা কাজ করতে পারে না। ঠিক আছে, ওই জন্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কন্ট্যাক্ট ফোর্স বলে থাকি। ঠিক আছে,
ফ্রিকশন দু রকমের হবে, যদি রেস্টে থাকে সেই ফ্রিকশনকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন, যদি মোশনে থাকে সেই ফ্রিকশনটাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। অ্যান্ড অলওয়েজ স্ট্যাটিক ফ্রিকশন উইল বি গ্রেটার দ্যান কাইনেটিক ফ্রিকশন। নিজে ভেবে দেখুন, একটা বক্স রয়েছে 800 কেজি, এটা ফোর্স দিচ্ছে, আপনি একটা স্মল অ্যামাউন্টের ফোর্স দিলেন, সরছে না, দিয়ে একটা হাইয়েস্ট অ্যামাউন্টের ফোর্স দিলেন, তখন মুভ করলো, যেই মুভ করলো তারপরে আর বেশি force। যখন বাইসাইকেল চালান, সাইকেল চালানোর সময় এটা খেয়াল করেছেন, যখন সাইকেলের ফার্স্ট প্যাডেলটা দিতে হয় তখন কি হয়, একটু বেশি ফোর্স দিতে হয়। তারপরে যখনই একবার সাইকেলটা রানিং হয়ে যায় তখন আর অত ফোর্স দিয়ে পেডেল করতে হয় না, ঠিক আছে? তার মানে কি, যখনই স্ট্যাটিক ফ্রিকশন থাকে, দ্য ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দেন দি কাইনেটিক ফ্রিকশন, এটা মনে রাখবেন। আচ্ছা, ফ্রিকশনের অনেক বেনিফিটও আছে, যেমন আমরা যখন হাঁটি তখন ফ্রিকশনের যে রিয়াকশন ফোর্স তার দরুনই আমরা হাঁটতে পারি, ঠিক আছে? দ্য রিয়াকশন অফ ফ্রিকশন হেল্প ইন ওয়াকিং, কার মুভ ইন ফরওয়ার্ড ডাইরেকশন ডিউ টু দি রিয়াকশন অফ ফ্রিকশন। এই সেম কারণের জন্য যখন মাড থাকে বা একটা ভেজা মাটি, ধরেন বৃষ্টির পরে যে কাদা মাটি, তার মধ্যে গাড়ি এগোতে পারে না কেন? তার একটাই কারণ, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট ফ্রিকশন। ফ্রিকশন না পেলে তার রিয়াকশন ফোর্সও পাবে না, সামনের দিকে মুভও করতে পারবে। ওকে, নেক্সট ফোর্স ইজ গ্র্যাভিটেশন ফোর্স। হাউ ডাজ গ্র্যাভিটেশন ফোর্স অ্যাক্ট? এটা আমরা নিউটনের ল অফ গ্র্যাভিটেশন থেকে জানতে পারি যে দুটো পার্টিকেলের মধ্যে ফোর্স কতটা হবে ফোর্স উইল বি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ মাসেস। ধরুন এখানে দুটো মাস আছে, একটা m1 একটা m2, তাদের মধ্যে ডিস্টেন্স r, আর এর মধ্যে যে ফোর্স যেটা কাজ করছে সেটা কি হবে, সেটা এই যে মাস দুটো তার গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে। তার মানে proportional to the product of the masses and inversely proportional to the square of the distance। তার মানে এই যে দূরত্বটা রয়েছে তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক হবে। দুটোকে আমরা যদি কম্বাইন করি তাহলে এরকম ফর্ম পাবো। আচ্ছা, এবার সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে, প্রপোর্শনালিটি তুলতে গেলে কি হতে, উই নিড টু ব্রিং আ কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম, ক্যাপিটাল জি। এই কনস্ট্যান্টটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, হোয়াট ইজ দি ভ্যালু অফ জি? 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা যেন মুখস্থ থাকে, ভ্যালুটা WBPSC অনেক পরীক্ষাতেই দেয়, ঠিক আছে? বিসিএসও দেয়, এই ভ্যালুটা মনে রাখবেন, এটা দেয়। কে ক্যালকুলেট করেছিলেন? ক্যালকুলেটেড বাই হেনরি ক্যাভেন্ডিশ, এটাও মনে রাখবেন। আচ্ছা, ডাইমেনশনটা দিয়ে দিলাম। ডাইমেনশনটা আমার খুব সম্ভবত কোন একটা এক্সামে দিয়েছি, আমি যখন কোশ্চেন সিরিজ করাবো তখন এগুলো পাবেন, দেখতে পাবেন যে কোন কোন প্রিভিয়াস ইয়ারে এসছে। ওকে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কেন বলে? ওয়াই ইউনিভার্সাল? ইউনিভার্সাল এই জন্য বলে কারণ বিকজ ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট এভরিওয়ের, ঠিক আছে? জলে টলে কোথাও এটা ভ্যালু চেঞ্জ হয় না, ঠিক আছে? এভরিওয়ের দ্য ভ্যালু অফ জি ইজ কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইউনিভার্সাল কনস্ট্যান্ট। অ্যান্ড হু গেভ দি ল অফ গ্র্যাভিটেশন? ইট ওয়াজ গিভেন বাই নিউটন। ওকে, অনেক টিচার আমি দেখেছি যে এটাকে বলছে যে গ্যালিলিও বা এটা ওটা বলে দিচ্ছে, না, এটা নিউটনেরই দেওয়া। ওকে, before moving forward, let us distinguish between weight and mass। মানে এখানে বলি মাস, মাস ইজ বাংলায় আমরা বলি এটাকে ভর, ওয়েট আমরা এটাকে বলবো ওজন। দুটোর মধ্যে ডিফারেন্স কি? মেনলি মাস হচ্ছে একটা অবজেক্টের মধ্যে কতটা ম্যাটার রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ওর মাস। তার মানে একটা বক্স, একটা যদি ধরেন লোহার একটা বক্স নিলাম, তাহলে বক্সের মধ্যে যতটা ম্যাটার রয়েছে দ্যাট ইজ ইটস মাস। ওজন বা ওয়েট হচ্ছে আর্থ বা পৃথিবী ওটাকে কতটা ফোর্স দিয়ে নিচের দিকে টানছে, যতটা ফোর্স দিয়ে নিচের দিকে টানছে ওটাকে আমরা বলবো ওর ওয়েট বা ওজন। আর ভর হচ্ছে ওর মধ্যে টোটাল কতটা মাস, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি মাস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, বাট ওয়েট ক্যানট বি কনস্ট্যান্ট। ওকে, so weight is force by which earth pulls an object. So what is weight? Weight is simply mass into acceleration due to gravity. Mass is constant but g is not constant, hence weight is also not constant. Okay, g or acceleration due to gravity varies with height and depth. এটা পৃথিবীর সেন্টার, এটা ধরলাম রেডিয়াস r, হাইট h, আমি যদি ভিতরের দিকে যাই ডেপথ d, so it varies both with depth, height and depth. ওকে, জি এর ভ্যালু হাইট অ্যান্ড ডেপথ দুটোতেই ভ্যারি করছে। যদি আমি সারফেস থেকে উপরে যাই তাও জি এর ভ্যালু কমবে, যদি আমি পৃথিবীর দিকে সেন্টারের দিকে যাই তাও জি এর ভ্যালু কমবে। দ্যাট মিনস ইভেন ইফ আই ইনক্রিজ দি হাইট
value of g will decrease. Even if I increase the depth, the value of g will decrease. So it is maximum at surface. Obviously যদি এর উপরে গেলেও কমে, এর নিচে গেলেও কমে, তাহলে এখানে যেটা থাকবে সেটাই হবে ম্যাক্সিমাম হবে। তো ইট ইজ ম্যাক্সিমাম অ্যাট দি সারফেস অ্যান্ড জি ইকুয়াল টু জিরো অ্যাট দি সেন্টার। সেন্টারে যখন আমরা চলে যাবো তখন কি হবে, এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, সেন্টারে জিরো হয়ে যাবে। Therefore an object will feel weightless in the center. weightless হয়ে যাবে, ভারহীন হয়ে যাবে। ওয়েটলেস, ভারহীন হয়ে যাবে। কেন ভারহীন হয়ে যাবে? জিটা জিরো। পৃথিবীর কোনো বল, আকর্ষণ বল, মধ্যাকর্ষণ শক্তির কোনো মধ্যাকর্ষণ বল অনুভব করতে পারবে না, জিরো জি হয়ে যাবে, তার জন্য নিজেকে ভারহীন বলে মনে। ওকে, অন সারফেস, আচ্ছা সারফেস এটা তো গেল হাইটের উপরে কী হবে, তার মানে আমরা বুঝলাম যে সারফেসে ম্যাক্সিমাম। এবার তাহলে এটা যদি পৃথিবী হয়, এটা ইকুয়েটার, এটা পোল, এইখান থেকে এই জায়গায় সব জায়গায় কি এটা সেম হবে? না, সব জায়গায় সেম হবে না। অন দি সারফেস জি ভ্যারিজ উইথ ল্যাটিচিউড, ল্যাটিচিউড বা অক্ষাংশ, অক্ষাংশের সাথে কি হবে, এটা ভ্যারি করবে। ওয়াই? ডিউ টু রোটেশন অফ দি আর্থ। পৃথিবী ঘুরছে, একটা বল এখানে বলের মতো যদি থাকে, আর্থ যখন রোটেট করবে, যখন রোটেট করবে, যে কোনো জিনিস রোটেট করলে কি হবে, তার একটা অপকেন্দ্র বল থাকে, সেন্ট্রিফুগাল ফোর্স থাকে, যেটা কি জিনিসটাকে সাইডে ছিটকে যেতে। যেমন যদি ম্যারিগো রাউন্ডে আপনারা ঘুরে থাকেন, ম্যারিগো রাউন্ডে ঘুরলে কি হবে, একটা বাইরের দিকে দেখবেন একটা সবসময় একটা পুশ থাকে, যেটা বাইরের দিকে আমাদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্স। ওকে, সেম যখন আর্থ রোটেট করছে, তাহলে আর্থের ওপরে যে অবজেক্টগুলো রয়েছে এটাকেও কি হবে, একটা সেন্ট্রিফুগাল ফোর্স ফিল করবে। আর জি মানে জিটা, জি এর ডাইরেকশনটা কোন দিকে, জি এর অভিকেন্দ্র বল যেটাকে আমরা বলি, সেটার ডাইরেকশন কোন দিকে, সেটা হচ্ছে টুয়ার্ডস দি সেন্টার। আর আমার যে অপকেন্দ্র বল সেটা কোন দিকে কাজ করছে, বাইরের দিকে কাজ করছে, ঠিক আছে। এর জন্য কি হবে, নেট এফেক্টটা কমে যাবে। এই নেট এফেক্টটা কমে যাওয়ার জন্য সারফেসের রোটেশনের জন্য বিভিন্ন ল্যাটিটিউডে জি এর ভ্যালু ডিফারেন্ট। থিংস টু রিমেম্বার ইজ দি ভ্যালু অফ জি অন ইকুয়েটার ইজ মিনিমাম, ঠিক আছে, জি অন ইকুয়েটার ইজ মিনিমাম অ্যান্ড জি ইজ ম্যাক্সিমাম অন দি পোল। পোলে কি হবে, এটা ম্যাক্সিমাম হবে, আর ইকুয়েটারে কি হবে, এটা মিনিমাম হবে। ভ্যালু অফ জি অ্যাট 45 ডিগ্রি ল্যাটিটিউড, ওই জন্য আমরা নর্মালি দেখবেন যে যদি আপনারা ক্লাস 10-এর বই বের করে থাকেন, ক্লাস 10-এর বইয়ে জি এর ডেফিনেশন দেখবেন, অন দি সারফেস অফ দি আর্থ তো বলেই, তার সঙ্গে এটাও বলে যে 45 ডিগ্রি ল্যাটিটিউড, 45 ডিগ্রি অক্ষাংশে এটাকে ডিফাইন করা হয়। ওয়াই? জাস্ট টু টেক দি অ্যাভারেজ। ওকে, ইকুয়েটারে 0 আর 90 ডিগ্রিতে ইট ইজ ম্যাক্সিমাম। জি অফ মুন, আর্থ আর মুনের যদি আমি জি কম্পেয়ার করি, সেটা কত হবে, 1/6। আর মুনে গেলে কি হবে, ওটা 1/6। মুনে দেখবেন অ্যাস্ট্রোনটরা কি হয়, লাফিয়ে লাফিয়ে যায়, কারণ আর্থে থাকার অভ্যাস হয়ে যায়, মুনে গিয়ে লো গ্র্যাভিটি থাকে। ওকে, বিকজ দি মাস অফ মুন ইজ 1/6 অফ দি আর্থ। তাহলে জি এর ভ্যালুটা কার উপরে ডিপেন্ড করছে, প্ল্যানেটের মাসের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে, মনে থাকবে, প্ল্যানেটের মাসের উপরে ডিপেন্ড করছে। এবার মুনের মাস আর্থের মাসের থেকে 1/6, তাহলে অবভিয়াসলি জি এর ভ্যালুটাও কি হবে, 1/6। শুধুমাত্র মুনের মাসটাও ওরকম না, মানে রেডিয়াসটাও একটা ফ্যাক্টর, মুনের রেডিয়াসটাও কম, মানে ওটা জাস্ট রেশিওটা এরকম দাঁড়িয়ে যায় যে ইট টার্নস আউট টু বি 1/6। এটা অ্যাকচুয়ালি লেখাটা এখানে ঠিক হয়নি, মুছে দিই এটা। 1/6 মাস বলা যায় না, এখানে মাস আর রেডিয়াস দুজনেরই কাজ আছে, ঠিক আছে। ওকে, ফ্রি ফলিং বডি ইজ ওয়েটলেস। সবসময় মনে রাখবেন, যদি কোনো অবজেক্ট ফ্রি ফল হয়, ফ্রি ফল মানে মানে কোনো বাধাহীনভাবে গ্র্যাভিটির জন্য যদি নিচে পড়তে থাকে, সেই ধরনের অবজেক্ট সবসময় কি হবে, ওয়েটলেস হবে। ওয়াই? উই ফিল ওয়েট not only because of the pull of the earth but due to the reaction of the pull. আমরা যে ওজন নিচের দিকে কাজ করছে, এই ওজন জি নিচের দিকে কাজ করছে বলে আমরা ওয়েট ফিল করছি, এরকম নয়, ঠিক আছে। ওয়েট আমরা তখন ফিল করতে পারবো না যদি রিয়াকশন ফোর্স না থাকে। আমরা কোনো একটা প্ল্যাটফর্মের উপরে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে ওই একটা রিয়াকশন ফোর্সও থাকে, ঠিক আছে, দুটোই ব্যালেন্স হয়ে যায়। যদি রিয়াকশন ফোর্সটা না থাকে, মানে এই প্ল্যাটফর্মটা না থাকলে রিয়াকশন ফোর্সও নেই, সেক্ষেত্রে আমরা ওয়েট ফিল করতে পারবো না। ওই জন্য ফ্রি ফলিং বডির রিয়াকশন 0, তো ইট ক্যানট ফিল ইটস ওয়েট। আচ্ছা, লিফটে যদি যখন যাবেন, তখন সবারই এক্সপিরিয়েন্স আছে কি, যখন লিফটটা উপরে ওঠে জি উইল ইনক্রিজ,
मतलब g माने net g এর effect will increase when you will feel heavier, so your weight will increase. Okay, weight increases when the lift goes up, weight decreases when lift go down. Okay, now some planetary motion, গ্রহ নক্ষত্রের মোশনের কিছু লজ রয়েছে। লগুলো কার দেওয়া? কেপলারের দেওয়া। ওই জন্য এই তিনটে লকে আমরা বলে থাকি কেপলার্স ল, প্ল্যানেটারি মোশন। ঠিক আছে, প্ল্যানেটারি মোশন নিয়ে কেপলার্স ল। প্রথম লটা কি বলেছে? প্রথম লটা সিম্পল, যে কোনো প্ল্যানেট যখন সানকে চারিদিকে প্রদক্ষিণ করবে, মানে ওয়েন দ্য প্ল্যানেট ইজ রিভলভিং অ্যারাউন্ড দি সান, দি অরবিট, এই যে পাথটা ফলো করছে, এই ক্লোজড পাথটাকে আমরা বলি অরবিট। দি অরবিট উইল বি ইলিপ্টিক্যাল। তাহলে একটা ইলিপ্টিক্যাল অরবিট থাকবে। ঠিক আছে, অরবিটের শেপ কেমন হবে? ইলিপ্টিক্যাল হবে। আর ইলিপসের দুটো ফোসাই থাকে। আর সার্কেলের যেরকম একটা সেন্টার থাকে, তেমনি ইলিপসের কোনো কেন্দ্র থাকে না। ঠিক আছে, সেন্টার মানে কেন্দ্র। ইলিপসের কি থাকে? ফোকাস থাকে। এই দুটো ফোকাসের যে কোনো একটা ফোকাসের সান থাকবে। তাহলে এখানে যদি সান থাকে, তাহলে এখান থেকে আর্থ সান ডিস্টেন্সটাকে আমরা এরকমভাবে রেডিয়াল ভেক্টর দিয়ে কানেক্ট করে দিই। তাহলে এই প্ল্যানেট তার যে অরবিটটা ফলো করছে, সেই অরবিটটা কিরকম হবে? ইলিপ্টিক্যাল হবে, সার্কুলার অরবিট নয়, ইলিপ্টিক্যাল। অ্যান্ড দি রেডিয়াল ভেক্টর, এটা একটু ড্রয়িংটা ভুল আছে, এখানে ধরে নিন সান আছে, এখান থেকে যে রেডিয়াল ভেক্টরটা আছে, এই যে রেডিয়াল ভেক্টরটা ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া কভার করবে। তার মানে এখানে যদি টি টাইমে a1 এরিয়া কভার করে আর এখানে টি টাইমে a2 এরিয়া কভার করে, দেন a1 উইল বি ইকুয়াল টু a2, মানে এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে একই টাইমে একই এরিয়া কভার করবে, তার মানে এরিয়া বাই টাইম ইজ কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা বলবো এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট। এটা কেপলারের সেকেন্ড ল। থার্ড ল কি বলেছে? এই পুরোটা পথ যেতে ওর একটা সময় লাগবে। ঠিক আছে, পুরোটা পথ যেতে সময় লাগবে, সেটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ডটা কি হবে? টাইম পিরিয়ডের স্কোয়ার আর রেডিয়াসের কিউব প্রপোর্শনাল হবে। এটা থার্ড ল। এই তিনটে কেপলারের ল মনে রাখবে, কাজে দেবে। আচ্ছা, স্যাটেলাইট জানেন? স্যাটেলাইট কি? পৃথিবীর ওপরে আমরা কমিউনিকেশন বা ডিফারেন্ট মিলিটারি পারপাসের জন্য আমরা স্যাটেলাইট পাঠিয়ে থাকি। ঠিক আছে, যেমন মুন ইজ অলসো স্যাটেলাইট অফ আর্থ। মুনটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট, আর আমরা যেগুলো পাঠাই দোজ আর আর্টিফিশিয়াল স্যাটেলাইট। স্যাটেলাইট ইজ অ্যান অবজেক্ট দ্যাট রিভলভস অ্যারাউন্ড that orbits or revolves around the planet. Okay, orbits the planet, body that revolve around the planet. Okay, artificial satellite সবসময় মনে রাখবেন gravitational force is balanced by centrifugal force. এটা আর্থ, এটা ধরেন অরবিটে, এখানে স্যাটেলাইট আছে, তাহলে আর্থের গ্র্যাভিটেশনাল পুল ডাউনওয়ার্ড কাজ করবে, সেন্ট্রিফুগাল ফোর্স আউটওয়ার্ড কাজ, দুটোর ব্যালেন্সের জন্য ও অরবিটটা মেনটেন করে আছে। ওকে, velocity or angular frequency only depends on mass of planet and orbit radius. এটা মনে রাখবেন, এটা যদি মাস m হয় আর এটা r হয়, এই স্যাটেলাইটের মাসের সঙ্গে কিছু যায় আসে। স্যাটেলাইটের মাসের উপরে স্যাটেলাইটের কোনো টাইম পিরিয়ড বা কিছুর কোনো ডিপেন্ডেন্স নেই। স্যাটেলাইটের সবকিছু ডিপেন্ড করছে কার উপরে? প্ল্যানেটের মাসের উপরে, প্ল্যানেট থেকে কতটা দূরে আছে, ওই রেডিয়াসটার উপরে ডিপেন্ড করে আছে। ওকে, নাও স্যাটেলাইট দুটো ইম্পর্টেন্ট স্যাটেলাইট হচ্ছে, একটা হচ্ছে জিও স্টেশনারি অর জিও সিনক্রোনাস, আর একটা হচ্ছে সান সিনক্রোনাস আর পোলার স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইটস হচ্ছে সেইগুলো যেগুলো পৃথিবী থেকে দেখলে স্টেশনারি মনে হয়। স্টেশনারি মানে আপনি যদি পৃথিবী থেকে দেখেন, ওটা মনে হবে এখানে স্থির আছে। এটা এবার কখন স্থির থাকতে পারে কোনো অবজেক্ট? ট্রেনের এক্সাম্পলটা মনে করুন, আপনি যদি এই ট্রেনে আছেন, আরেকজন এই ট্রেনে আছে, দুটোই যদি প্যারালালি একই দিকে যায় এবং একই ভেলোসিটিতে যায়, তাহলে আপনাদের রিলেটিভ ভেলোসিটি 0 হবে। তাহলে এও আপনাকে স্থির দেখবে, আপনিও একে স্থির দেখবেন। সেম হচ্ছে স্যাটেলাইটের সাথে। তাহলে দুজনেরই যদি সেম একই জায়গায় আমাকে বারবার এটাকে দেখতে হয়, তার মানে এ 24 ঘন্টায় ঘুরলে এও কি করছে? 24 ঘন্টা নিচ্ছে ঘুরতে। তার মানে এর টাইম পিরিয়ড কত দাঁড়াচ্ছে? এরও টাইম পিরিয়ড দাঁড়াচ্ছে 24 ঘন্টা। ওকে, আচ্ছা, জিও সিনক্রোনাস কি? জিও সিনক্রোনাস আর জিও স্টেশনারি একই, যদি ওটা ইকুয়েটরের প্লেনে থাকে, মানে ইকুয়েটরের সাথে 0 ডিগ্রি করে, তাহলে আমরা ওটাকে জিও স্টেশনারি বলবো। আর যদি ইকুয়েটরের সাথে এক লাইনে না থাকে, একটু টিল্ট থাকে, তাহলে ওটাকে জিও সিনক্রোনাস বলবো। কিন্তু টাইম পিরিয়ড কি হবে? দুটোরই 24 আওয়ার্স। আর এটা মোস্টলি যে কমিউনিকেশন স্যাটেলাইটগুলো হয় বা নেভিগেশন স্যাটেলাইটস, দোজ আর জিও স্টেশনারি স্যাটেলাইটস আর জিও সিনক্রোনাস স্যাটেলাইটস। ওয়াই? কারণ আমাকে
ধরেন ইন্ডিয়ার নেভিগেশন সিস্টেম আমি বানাবো, তাহলে ইন্ডিয়ার ওপরে এমন একটা স্যাটেলাইট লাগবে যে সবসময় ইন্ডিয়ার ওপরে নজর রাখবে। তাহলে এটা কি হবে, আর্থের রেসপেক্ট এটাকে একটা জায়গায় ফিক্স থাকতে হবে, ঠিক আছে? ওই জন্য এর ভেলোসিটি, এর টাইম পিরিয়ডও কি হবে, আর্থের টাইম পিরিয়ডের সঙ্গে সিঙ্ক থাকবে। আমরা 24 ঘন্টা একদিন হলে এরও 24 ঘন্টা করা থাকবে, তাছাড়া ও সবসময় আমার উপরে যেন থাকে। ওকে, আচ্ছা এবার এই অরবিট ডিফারেন্ট রকমের হয়। একটা হয় লো আর্থ অরবিট, আর্থের প্রচুর কাছে, মোটামুটি 300 to 400 কিলোমিটার্সের মধ্যে। তারপরে একটা হয় মিডল আর্থ অরবিট, ওকে, মিডিয়াম আর্থ অরবিট, মোর দেন 700 কিলোমিটার, 1000 কিলোমিটার এরকম কাছাকাছি। আর একটা জিও স্টেশনারি অরবিট, অনেক বেশি উঁচু হয়। ঠিক আছে, আমাদের লঞ্চ ভেহিকলসগুলো এইভাবে ডিজাইন করতে হয়। কোন স্যাটেলাইট কোন, নর্মালি মিলিটারি অপারেশনের স্যাটেলাইটগুলো লো আর্থ অরবিটে রাখা হয়, ম্যাক্সিমাম স্যাটেলাইট লো আর্থ অরবিটে থাকে। নেভিগেশন, কমিউনিকেশন এগুলো জিও স্টেশনারি অরবিটে থাকতে পারে। আচ্ছা, পোলার স্যাটেলাইট ইজ দ্য স্যাটেলাইট হুইচ, এটা যদি ইকুয়েটর হয় এরকম পারপেন্ডিকুলার ডাইরেকশনে ঘুরবে, বা এরকম ভাবেও ঘুরতে পারে, ঠিক আছে? এটাকে সানসিনক্রোনাসও বলে। কেন সানসিনক্রোনাস তখন বলবো যখন পাসেস ইন আ ফিক্স টাইম, একটা পার্টিকুলার টাইমে যদি এখান থেকে পাস করে তাহলে সেটাকে সানসিনক্রোনাস বলা যাবে। ওকে, নেক্সট ইজ স্কেপ ভেলোসিটি। স্কেপ ভেলোসিটি কি কাকে বলবো? স্কেপ ভেলোসিটি হচ্ছে মিনিমাম ভেলোসিটি যেটা আমার দরকার একটা প্ল্যানেটকে ছেড়ে যেতে উইদাউট প্রপালশন। অনেকে মনে করে রকেটের স্পিডটাই হচ্ছে স্কেপ ভেলোসিটি। না, রকেটের স্পিড স্কেপ ভেলোসিটি না। রকেট কি করছে, একটা প্রপালশন সিস্টেম ইউজ করছে, কনস্ট্যান্ট প্রপালশন নিয়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা স্কেপ ভেলোসিটি বলতে পারি না। স্কেপ ভেলোসিটি কাকে বলবো, যখন এটা উইদাউট এনি প্রপালশন উঠবে, উইদাউট এনি প্রপালশন যাবে, তখন সেটাকে বলবো স্কেপ ভেলোসিটি। আর্থের জন্য সেটা হয় অলমোস্ট 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে কোনোতে 11.2 কিলোমিটার পার সেকেন্ড অবজেক্ট, কোনো অবজেক্টকে ভেলোসিটি দিয়ে দিলে ও আর্থের গ্র্যাভিটেশনাল পুল ছেড়ে চিরতরের মতো চলে যেতে পারবে, ঠিক আছে? তার উপরে ডিপেন্ড করে এসকেপ ভেলোসিটিটা, মাস আর রেডিয়াস, এই দুটোর রেশিওর উপরে ডিপেন্ড করে। ব্ল্যাক হোলের ক্ষেত্রে কি হয়, ব্ল্যাক হোলের ক্ষেত্রে মাস খুব বেশি হয়, আর ব্ল্যাক হোল আমরা জানি যে খুব ডেন্স হয়, আর একটা রেডিয়াসটা অনেক কম হতে থাকে, রেডিয়াসটা ছোট হতে থাকে। মানে প্রচুর মাস একটা ছোট্ট জায়গায় যদি কনসেন্ট্রেট হয়ে যায় তখন ক্রিয়েট হয় ব্ল্যাক হোল। তাহলে কি হবে, ব্ল্যাক হোলের মাস ভেরি ভেরি হাই হবে অ্যান্ড রেডিয়াস ভেরি ভেরি স্মল হবে, সো দ্যাট দিস রেশিও বিকামস ভেরি হাই। মাস ডিনোমিনেটর নিউমিনেটরে রয়েছে, তাহলে মাস যত বাড়বে এই রেশিওর ভ্যালু তত বাড়বে। রেডিয়াস ডিনোমিনেটরে রয়েছে, তাহলে রেডিয়াস যত কমবে তাহলে এর ভ্যালুও তত, এই ফ্র্যাকশনের ভ্যালু তত কমবে। তাহলে দুটোর ইন্টারপ্লে এমন হবে, মাস ইনক্রিজ আর রেডিয়াস রিডিউস, এই দুটো ইন্টারপ্লে এমন হবে আস্তে আস্তে স্কেপ ভেলোসিটি ইনক্রিজ করতে করতে স্পিড অফ লাইটের থেকেও বেশি হয়ে যায়। যখনই স্কেপ ভেলোসিটি স্পিড অফ লাইটের থেকেও বেশি হয়ে গেল তখনই এটা কি হবে, লাইটকেও আর যেতে দেবে না, তখন আমরা এটাকে বলবো ব্ল্যাক। ওকে, মনে থাকবে। নেক্সট ইজ বায়ান্সি বা প্লবতা পার্টটা বুঝবো। তার আগে আমরা প্রেশারটা একটু জানি। হোয়াট ইজ প্রেশার? প্রেশার ইজ ফোর্স আপন এরিয়া। এর ইউনিট কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার, যাকে আমরা পাস্কেল বলে থাকি। ওকে, তার মানে এরিয়া যত কম হবে প্রেশার তত ইনক্রিজ হবে। এই জন্য দেখবেন কাটিং এর জন্য শার্প নাইফ ইউজ করা হয়। শার্প নাইফ নিলে কি হবে, নাইফের এজটা পাতলা হবে, তাহলে অনেকটা ফোর্স কম এরিয়ায় কাজ করছে, তার জন্য ওটা কাটিং করতে পারছে, ঠিক আছে? নেক্সট ইজ বায়োয়েন্সি। বায়োয়েন্সি কি? বায়োয়েন্সি ইজ যদি আমরা কোনো লিকুইড বা ফ্লুইডের মধ্যে কোনো অবজেক্টকে রেখে দিই তাহলে অবজেক্ট একটা আপওয়ার্ড ফোর্স ফিল করে। এই যে আপওয়ার্ড ফোর্স ফিল করে বা আপথ্রাস্ট এটাকে বলে, এই যে আপথ্রাস্ট একটা ফিল করে এটাকে আমরা বায়োয়েন্সি বলি। এটা রিগার্ডিং আর্কিমিডিস প্রিন্সিপাল দিয়েছিল। আর্কিমিডিস কি বলেছিল, যে দি upthrust given by the liquid will be equal to the weight of the liquid displaced। তার মানে একটা অবজেক্টকে আমি জলের মধ্যে ধরেন ফেলে দিলাম, ঠিক আছে? তাহলে এই জলের মধ্যে কি করবো, কিছুটা জল অপসারিত করবে। ওই অপসারিত তরলের যা ভর হবে, অপসারিত তরলের যা ভর হবে, ভার হবে, সরি ভর নয়, ভার হবে বা ওজন হবে, আপথ্রাস্টের অ্যামাউন্টটাও সেম, ঠিক আছে? তাহলে আপথ্রাস্ট ইকুয়াল টু কি হবে, ওই যে অপসারিত তরলের ভারের সাথে সমান। একটা এক্সপেরিমেন্ট, সিম্পল এক্সপেরিমেন্ট করা যায়। এত দূর ভরে একটা জল রেখে দিন, এর মধ্যে একটা অবজেক্ট চুবিয়ে দিন, যে এক্সেস অ্যামাউন্টের জলটা পড়বে দেখবেন ওর সাথে আপথ্রাস্ট ম্যাচ করে যায়। আপথ্রাস্ট মানে এর ভিতরে যে ওয়েটটা, জলের মধ্যে ওয়েট আর এর হাওয়াতে ওয়েট, দুটো মাইনাস করলে আমরা ওইটা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে
আপথ্রাস্ট তার মানে আমি কি বললাম যে যতটা তরল অপসারিত হলো ভি রো ডেন্সিটি ইন্টু জি, তার মানে ডেন্সিটি অফ লিকুইডের ওপর এটা ডিপেন্ড করছে। তাহলে ডেন্সিটি যত ইনক্রিজ করবো আপথ্রাস্ট তত বাড়বে। ওই জন্য কি হয়, সমুদ্রের জলে সিতে সুইমিং ইজি হয়। ওয়াই? সল্টি, বেশি সল্ট মানে ডেন্সিটি বেশি, মোর ডেন্সিটি, ঠিক আছে? তাহলে মোর ডেন্সিটি হলে কি হবে, ডেন্স হলে এটা আপথ্রাস্ট বেশি হবে, তাহলে ইজিলি ইয়ে করতে পারবে, কি বলে, সুইমিং করা ইজি হবে। এই জন্য জাহাজটা আছে সমুদ্রে যাওয়াটা অনেক বেশি ইজি কম্পেয়ার টু রিভার। ওকে, আর জাহাজের একটা প্রিন্সিপাল, লোহা তো এমনি রিলেটিভ ডেন্সিটি ওয়াটারের থেকে বেশি, তাহলে ফ্লোট করে কি করে? ওর ডিজাইনটা এমন করা হয় যাতে ওর যা টোটাল ওয়েট তার থেকে বেশি অ্যামাউন্টের ওয়াটারও ডিসপ্লেস করে দেবে, যার ফলে ওটাও নদীর উপরে ফ্লোট করবে। ওই জন্য একটা জাহাজ ফ্লোট করে, কিন্তু একটা নেল মানে একটা পেরেক দিয়ে দিলে কি হবে, সেটা ডুবে যাবে। পেরেকটা কেন ডুববে? কারণ ও নিজের ওয়েটের থেকে বেশি ওয়েটের ওয়াটারকে ডিসপ্লেস করতে পারছে না, কিন্তু একটা জাহাজ কি করবে, নিজের ওয়েটের থেকে বেশি ওয়েটের ওয়াটারকে ডিসপ্লেস করতে পারে। এই জন্য জাহাজটা ফ্লোট করে, নেলটা ডুবে যায়। ওকে, তো দিস ইজ দি এন্ড অফ দি লেকচার। আশা করবো আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর স্টে টিউনড, আরও নতুন লেকচার আসতে চলেছে। ফিজিক্স লেকচার সিরিজটা আমরা মোটামুটি এখানে কমপ্লিট, এখানে না মানে আরও কিছু লেকচার আসবে, এখনো ধরে নিন 10টা লেকচার মতো আসবে, থ্রু টোটাল এন্টায়ার ফিজিক্সটা কমপ্লিট করবো। দেন আমরা আরও ডিফারেন্ট সাবজেক্টসের দিকে এগোবো। এই নলেজগুলো দিয়ে আপনাদের বিসিএস, স্টেট পিসিএস, আরআরবি এই সমস্ত এক্সামের জন্য হেল্প হবে। আর একটু ডিটেলে আমি বলবো, এই নোটসগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তারপরে আপনারা একটু ডিটেলে এগুলোকে পড়বেন। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস, আবার দেখা হবে।